সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবারের ব্লগ তোমরা শুক্রবারেই পাবে, কারণ সেভাবে ব্লগ এখন তৈরি রেডি করতে একটু সময় লাগছে, কারণ অন্য কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি। প্রায় একটু এদিক ওদিক বেরোতে হচ্ছে, তখন সেই ভিডিও করা হচ্ছে না, বা সেই কারণে ভিডিওটা এডিট করা, রেডি করা, আপলোড করা এগুলো একটুখানি সময়ের দরকার। সেই সময়টা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বলে, পাচ্ছি না বলে আর কি আমি একটু ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, বা একদিন হয়তো গ্যাপও যাচ্ছে মাঝে সাঝে। তা চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও দেওয়ার, প্রতিদিন তোমাদের সঙ্গে থাকার। একদিন দেখো আমার ভিডিওতে যে খুব ভিউজ আসে তাও না, আবার সাবস্ক্রাইবার যে প্রচুর তাও না, ওয়াচ টাইম যে হু করে বাড়ছে তাও নয়, কোনোটাই আমার ভিডিওতে নয়। কিন্তু সেটা 1 বছর পার হয়ে গেছে। এবার কি হবে, 1 বছর পার হলে ওয়াচ টাইম কাটছে, সবাই জানো সেটা। আর যতক্ষণ ইউটিউব তো বললাম, জানোই তোমরা সবাই, যতক্ষণ কারোর কাছে পৌঁছে না দেয়, যতই আমরা খেটে ভিডিও করি না কেন, যতই খেটে পরিশ্রম করে ব্লগ করি না কেন, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আর সেটা হয়েছে 20 সালে লকডাউনের ওই সময়টা। ওই সময় মানুষ ঘরে বসে থেকেছে, ভিডিও করেছে, প্রত্যেকের ভিডিও দেখেছে, ব্লগ দেখেছে, আবার নিজেরাও ব্লগ করেছে। ওই রান্না, খাওয়া, ঘর গোছানো এই সমস্ত ব্লগগুলোই করেছে, আর সেগুলোই ভাইরাল হয়েছে, সেগুলোই দাঁড়িয়ে গেছে আর কি। কিন্তু এখন আমরা যারা ভিডিও করছি, তারা যতই খেটে ভিডিও করি না কেন, যতই পরিশ্রম করি না কেন, এতটাই কম্পিটিশনের বাজার হয়ে গেছে, এগোনোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। লাখ লাখ ইউটিউবার, আর দেখার লোক তাহলে কজন হবে? এত মানুষ যদি ভিডিও করি তাহলে দেখবে কজন? এই মাথায় রেখে আমরা ভিডিও করে যাচ্ছি, একটা কিছুর আশায় করে যাচ্ছি। আমরা যে এত কিছুর আশায় করছি তা না, অল্প কিছু হলেও আমাদের যথেষ্ট, বা কিছু একটু দূর অন্তত কিছু মানুষের সামনাসামনি আসতে পারলেই আমাদের ভালো লাগবে, এইরকম একটা ব্যাপার আছে। তা এর সঙ্গে আর একটা ব্যাপার, যেটা আর্থিক ব্যাপার তো আছেই, তার সঙ্গে যেটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। এগুলো আমরা ভালো লাগা থেকেও করি, ভালোবাসা থেকেও করি, সবই থাকে আমাদের ভেতরে এগুলো। তার সঙ্গে প্রয়োজনটাও থাকে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে এগুলো আসে। এবার কোনো একটা কাজ ভালো না লাগলে বা ভালো না বাসলে শুধু প্রয়োজনে তুমি করে যেতে পারবে না। সে শাড়ির ব্যবসা বলো, সে পার্লারের বিউটিশিয়ান কোর্স বলো, যে কোনো কাজ, গান বাজনা বলো, যে কোনো কাজই, বা সেলাই পড়াই যেগুলো বলো, টেলারিং এর যে কাজ, যে কোনো কাজই শুধু যে প্রয়োজনে মানুষ করে তা না। যেটা ভালো লাগে, সেই ভালো লাগার থেকে ভাবে যে আমার প্রয়োজন আছে অর্থের, তখন আমি কোনটা আমার বেশি ভালো লাগে সেই ভালো লাগাটার দিকে আমরা এগোই। তো ঠিক সেরকম আমার ক্ষেত্রেও তাই, কিছু একটা থেকে আমরা এগিয়েছি, নিশ্চয়ই এটা আমার ভালো লেগেছে, সেই কারণে এটাতে এগিয়েছি আর কি। একটা এগোনো ছিল যেটা পার্লার, কিন্তু সেটা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো লকডাউনের আগে। ভাগ্যি লকডাউনের আগে বন্ধ হয়ে গিয়েছিল, না হলে আমাকে শুধু সবকিছু ইয়ে করতে হতো। তা বন্ধ আমাকে করতেই হতো, কারণ আমার পার্লার ছিল কৃষ্ণনগরে আর আমি চলে এসেছি কলকাতায়। কাজেই সেটা চালানো যেত না। লকডাউনের 3-4 বছর আগে ছিল পার্লারটা, 3-4 বছর ধরে করেছি, লকডাউনের আগে বন্ধ করে দিয়েছি। তা এই একটা ব্যাপার, সবসময় কিছু না কিছু একটার মধ্যে থাকাটা আমার একটা নেশা। তাতে পয়সা আসুক বা যাই আসুক না কেন, একদম চুপ করে শুধু সংসারের কাজ, এখন নাই সংসারের কাজ বা অন্য কিছু করছি, কিন্তু সেই সময় কিছু করছি না রান্না বান্না, কিন্তু সেই সময় তো করতাম। কিন্তু তবুও তার মধ্যে বুবাইকে মানুষ করা, তার মধ্যে গান বাজনা করা, তার মধ্যে সেলাই ফেলাই করেছি, বিভিন্ন রকম কাজ, টিউশনিও করেছি আমি বিয়ের পরে, বুবাই ছোট থাকতে। এগুলো বিভিন্ন জিনিস আমি কিছু না কিছু করে গেছি রান্নার পাশে, সংসারের পাশে। তাতে কতটা পরিমাণ আমার আর্থিক সাশ্রয় হয়েছে বা আর্থিক সঞ্চয় হয়েছে আমি সেই হিসাবটা করিনি। সেই কারণে এইভাবেই চলছি। এবার এখন এখানে এসে কি হয়েছে, পুরোটাই বন্দি, তার সঙ্গে আর্থিক ব্যাপারটাও আছে, প্রয়োজন, ভালোবাসা, ভালো লাগা সবটা মিলে আমি এই জায়গাটায় এসেছি। তাই এটা যতটাই যাই হোক না কেন আমি ছাড়তে পারছি না, যে হঠাৎ করে বন্ধ করে দেব, এটাও করতে পারছি না। বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করে দিলে কি হবে, বন্ধ হয়ে যাবে, ইউটিউবের তো কোনো কিছু হবে না, বা যারা আমার ভিডিও দেখছে তাদেরও কিছু হবে না। তাদের হয়তো 2-1 দিন মনে হবে যে এই দিদিটা দিচ্ছে না, বা এই আন্টিটা ভিডিও দিচ্ছে না, আর ভালো লাগছে না বলে দিচ্ছে না হয়তো, বা এরকম হচ্ছে না বলে দিচ্ছে না, 2-1 দিন এটা বলবে, ব্যাস বন্ধ হয়ে যাবে, আর কিছু হবে না। কিন্তু আমার ভালো লাগাটা, আমি যে ভালোবেসে ভালো লেগে এতদিন ধরে
তোমাদের সঙ্গে অ্যাটাচ আছি, এইটা আমার ভালো লাগে। এই যে আমি কথাগুলো বলছি, তোমরা যারা আমার বন্ধু, কাছের বন্ধু, তারা নিশ্চয়ই কথাগুলো শুনছো, তোমাদের এটা ভালো লাগছে। তা এই হলো ব্যাপার, এই কারণেই আমি ব্লগ ভিডিওটা করি, আর এই কারণে আমার ভালো লাগা ভালোবাসা থেকে করি। তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, আমার যতদিনে যা হয় হবে, কিন্তু আমি এটা ছাড়তে পারবো না, এটাই হলো ব্যাপার। যতদিন পারবো আমি, শরীরে যতদিন দেবে, মনে যতদিন দেবে, ততদিন আমি চেষ্টা করে যাব। দেখতে থাকো তাহলে সারাদিন আমি কি কি করছি। অনেক কথা বললাম সকালবেলায়, অনেক দিন পর অনেক কথা বললাম। আর আমার তো রাধা কৃষ্ণ নিয়ে এসেছি, তোমরা দেখেছো, প্রতিদিন দেখবে কিছু না কিছু রাধা কৃষ্ণের ব্লগ আমি দেবো। আর আগের দিন পোশাকের সব অর্ডার নিয়ে গেছে আমার ঠাকুর ঘরে, গোপাল বাবাজি একদম সমস্ত খোলা অবস্থায় পড়ে আছে, আমি ওগুলো সব সাজাবো, স্নান করে নিই, তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকবো। তো এই কাজগুলো আগে সেরে নিই, ঘরের কাজগুলো, তারপর ঠাকুর ঘরে যাচ্ছি। তাহলে দেখতে থাকো, ঠাকুর ঘরের ব্লগটা হয়তো আমি পরের দিন দেবো, আজকে এইটুকুনি দিয়ে দেবো, যেটুকু আজকে সকাল থেকে যা করছি সেটাই দেবো। দেখতে থাকো তাহলে, সঙ্গে থাকো। অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, মানে অনেক কথা, অনেক দিন পর এরকমভাবে সামনাসামনি বসে কথা বললাম। বেশিরভাগই ভিডিও দেওয়ার সময় ভয়েস দিয়েই ভিডিও দিই, সামনাসামনি কথা খুব কম দিনই বলা হয়। আর কাজ করতে করতে কথা তো বলাই হয় না, তার কারণ কাজ করতে করতে কথা বলতে মানে বলবো বা ভিডিও করবো এরকম ব্যাপারটা হয় না। তার আর একটাই কারণ, মানে সবসময় ঘরে কেউ না কেউ কোনো না কোনো কথা বলা, মানে এমন হয়তো সাধারণ কথা যেগুলো আমরা বলি সেগুলো সবসময় ভিডিওতে দেওয়াও যায় না, ঠিক সেই কারণে সেই কথাগুলো মিউট করে দিতে হয়। তারপর রান্না হয়, সেই আওয়াজ, তারপর বাইরের বিভিন্ন আওয়াজ, গাড়ির আওয়াজ, গান বাজনার আওয়াজ, সেই সমস্ত কারণে সেই সাধারণ কথাগুলো মিউট করে দিতে হয়। কিন্তু যখন তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও করব মনে করি, তখন আমাকে সেইভাবে সাবধানতা অবলম্বন করেই ভিডিওটা করতে হয়, যাতে বাইরের কোনো আওয়াজ, বাইরের বলতে নিজেদের বাড়ির কোনো আওয়াজের কথা বলছি না, বাড়িতে তেমন কোনো যে ধরনের কথা হয় সেগুলো দেওয়াই যায়, সেগুলো মাঝে মাঝে দিও, শুনতেও পাও তোমরা। কিন্তু বাইরের যে সমস্ত গাড়ির আওয়াজ বা যেখানে সেখানে গান বাজনা হচ্ছে, মাইক বাজছে, এই সমস্ত আওয়াজ, গান হলেই তো তার কপিরাইট চলে আসবে, এই সমস্ত বিভিন্ন ভাবনা চিন্তা করে বাইরের এটা দেওয়াও যায় না। তাই এই সমস্ত বিভিন্ন কারণ থাকে সামনাসামনি কথা না বলার। আর যেটা বলছিলাম যে হ্যাঁ ভালো, আলনাটা গুছিয়ে নেব, কিন্তু আলনাটা আমি তোমাদের সঙ্গে গোছানোটা শেয়ার করছি না, কারণ যদি ব্লগটা বড় হয়ে যায়, ভিডিও করে রাখবো, যদি সেরকম হয় তাহলে শেয়ার করব। আর এই দেখো আলনার এখানে যাই জামা কাপড় চেয়ারে, এগুলো গুছিয়ে ফেলি, মানে এগুলো গোছাতে এখন আমার অনেকটা টাইম লাগবে। যেটা বলছিলাম যে ভালো লাগা, ভালোবাসা, যে কোনো একটা কিছু কাজের মধ্যে থাকা, হ্যাঁ আমি একটু এইগুলোর মধ্যে থাকতে ভালোবাসি। বিশেষ করে নিজেকে মানে কোনো কিছুর মধ্যে এনগেজ রাখতে ভালোবাসি, কারণ আমি একটু ডিপ্রেশনে মানে চলে যাই বেশি, একটুতেই ডিপ্রেশনে চলে যায়, একটুতেই আবেগপ্রবণ হয়ে যায় বেশি। সেই কারণে সবসময় ভাবি যে নিজেকে যদি একটু কাজের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে আমার সেই জায়গাগুলো একটু দূরত্ব তৈরি হয়। যখনই আমি ফাঁকা বসে থাকি বেশ কিছুক্ষণ, তখনই আমার বিভিন্ন চিন্তাধারা মাথায় চলে আসে। আর যখনই ওই নেগেটিভ চিন্তাগুলো মাথায় আসবে বলেই আমি সবসময় মানে কোনো কিছুর মধ্যে এনগেজ থাকার চেষ্টা করি। আর্থিক সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা মানুষের জীবনে, সব থেকে বড় সমস্যা। মানুষ এটা বলে যে ভালোবাসা থাকলে বা মনে থাকলে, নিজে যদি ঠিক থাকা যায় তাহলে আর কোনো ব্যাপার নাই, যে কোনো জায়গায় বাস করা যায়, না সেটা সবসময় সঠিক নয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ জীবন ধারণের জন্য অবশ্যই প্রয়োজন। আর সেই আর্থিক সমস্যা যাদের জীবনে আছে তাদের এইরকমভাবে এনগেজ থাকাটাই দরকার। তার কারণ যাদের আর্থিক সমস্যা জীবনে আছে, অন্যান্য অনেক সমস্যা আছে যেগুলোকে সরিয়ে ফেলা যায়, কিন্তু আর্থিক সমস্যাটা খুব সহজেই সরিয়ে ফেলা যায় না। এটা জীবনে বিভিন্ন দিকে এসে তার প্রভাব পড়ে, বিভিন্ন দিকে প্রভাব পড়ে। মনে হয় এটা করলে বোধহয় আমার আর্থিক সমস্যার সমাধান হবে, ওটা করলে বোধহয় আমার আর্থিক সমস্যার সমাধান হবে। আর ঠিক সেই মুহূর্তে যদি অন্য কারোর সেই সব কথাগুলো শোনা যায়, তখন আরও বেশি ডিপ্রেশনে চলে যাই আমরা বলতে বিশেষ করে আমি ডিপ্রেশনে চলে যাই। মানে আমার খারাপ লাগে না, কারোর ভালো দেখতে খারাপ লাগে না, সবই ভালো লাগে, কিন্তু নিজে একটু হতাশ হয়ে পড়ি। মনে হয় বোধহয় আমি জীবনে আমি কিছু পেলাম না, এরকম একটা মনে হয়। ঠিক সেই কারণে, যদিও মনে হওয়াটা স্বাভাবিক নয়, এটা একদম অস্বাভাবিক, একদমই খারাপ, এগুলো সমস্ত বুঝি বলে নিজেই নিজের কাউন্সিলিং করি, নিজেকেই নিজে মাঝে মাঝে বোঝাই, কাউন্সিলিং করি যে না এটা ঠিক না, এটা ভাবাটা ঠিক না, এটা ভুল। অনেক সময় অনেকে বোঝায়, হয়তো কেউ হয়তো বোঝায়,
কিন্তু নিজের ভেতরের বোধ যদি না আসে, হাজার চারিদিক থেকে মানুষ যদি বুঝিয়ে যায়, তাহলে কখনোই সে বোধ কাজ করবে না। যতক্ষণ নিজের ভেতরে সম্বিত ফিরে আসবে, যতক্ষণ না আর কি সম্বিত ফিরে আসবে, ততক্ষণ হাজার চেষ্টা করেও কেউ তার ভেতরে সম্বিত আনতে পারবে না। একমাত্র পারে কে? ভগবান। তাই মানে এটাই আর কি আমার মনে হয় যে কোনো কিছু চাওয়ার দরকার হলে ভগবানের কাছে চাওয়াই দরকার। যিনি দিতে পারবেন বা না দিতে পারলেও কোনো দুঃখ নেই। হয়তো তিনি এটা ভেবেই দেবেন না যে আমার হয়তো এটা প্রয়োজন নেই, বা এটা আমার পেলে পরে হয়তো বড় কোনো ক্ষতি হতে পারে, তিনি হয়তো এটা ভেবেই আমাকে সেটা দেন না, বা আমি দিলে হয়তো আমি রাখতে পারবো না এরকম ভেবেও হয়তো দেন না, বা পরীক্ষা করে যে দেখা যায় কতদিন এরা ধৈর্য ধরতে পারে। আমার মনে হয় এটাই আমার মানে পরীক্ষা চলছে আর কি, কতদিন ধৈর্য ধরতে পারে। মাঝখানে কখনো কখনো সময়টা এত ভালো যায়, তখন সব কিছু ভালো লাগে, মানে শরীরে কোনো রোগ থাকলেও যেন একবার চনমন করে শরীর উঠে বেড়ায়, চলে বেড়ায়, এরকম একটা লাগে। কিন্তু যখন মানে কি বলবো, যখন এনার্জিটা না থাকে, কখন যখন আমি ডিপ্রেশনে চলে যাই, যখন হয়তো সেই সমস্যাটা চলতে থাকে, সময়টা খারাপ যায়, হয়তো এমন এমন খারাপ সময় আছে যেগুলো মানুষের সামনে বলা যায় না। আমি তোমাদের সামনে কোন সমস্যাটার কথা বলতে পারবো বলো? আর্থিক সমস্যার কথা কি আমি সেইভাবে তোমাদের সামনে খুলে বলতে পারবো? পারবো না। হ্যাঁ, এটা বলতে পারি আর্থিক সমস্যা আছে, এইটুকুই বলতে পারবো। কিন্তু আর্থিক সমস্যাটা কতটা, কিভাবে, কেন, কি বৃত্তান্ত, এত তো খুলে আমি তোমাদের সঙ্গে বলতে পারবো না। আর বললেই বা তোমরা শুনবে কেন? আমার সেই সমস্যার কথা, শুধু আর্থিক কেন, আমার শারীরিক, আমার মানসিক যে কোনো কষ্টের কথা তোমরা সেভাবে শুনবে কেন? অনেকে ভাবে যে এই সমস্যার কথাগুলো যদি শোনা যায় তাহলে হয়তো তাদেরও সেই সমস্যার সৃষ্টি হয়। হয়তো হয়, হতেও পারে। দীর্ঘদিন ধরে কখন যদি কেউ একাধ দিনে হয় না, এটা দীর্ঘদিন ধরে যদি কন্টিনিউ কেউ একটা মানুষের কোনো সমস্যার কথা শুনতে থাকে, তাহলে সেটা আস্তে 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 নিজের ক্ষেত্রেও ঘটে না তা বলবো না। তুমি দীর্ঘদিন ধরে কোনো একটা মানুষের কোনো একটা রোগের কথা, নির্দিষ্ট কোনো একটা রোগের কথা তুমি শুনতে থাকো, 1 বছর 2 বছর ধরে কন্টিনিউ শোনো, দেখো তোমার ঠিক সেটা কিছুদিন পর তোমার ভেতরেও এফেক্ট হবে। আর সেটা কিভাবে হবে, মানে হয়তো তার যে রোগটা আছে সেটাই তোমার হবে না, কিন্তু এমন একটা রোগ হবে সেই ধরনের, হয়তো সারবে না এরকম ধরনের রোগ তৈরি হয়ে গেল। বা তার জীবনের কোনো এমন কোনো একটা দুঃখের কথা তুমি দীর্ঘদিন শুনতে থাকলে, দেখলে তোমারও সেটা হলো। আমি আমার ক্ষেত্র দিয়ে দেখলাম, আমার নিজের জীবন দিয়ে দেখলাম যেটা, যে আমি একজনের এমন একটা ঘটনা শুনতাম, মানে কষ্টের কথা শুনতাম, ঠিক আমার জীবনেও সেই কষ্টটাই এলো। আর সেটা আমার মানে বিয়ের পরপর থেকে আমি শুনতে শুরু করেছিলাম, মানে বিয়ের পরপর থেকে সেটা শুনতে শুরু করেছিলাম, যদিও সেটা আমার একটা বান্ধবীর কথা আর কি। সেই বান্ধবীর কথাটা, মানে তার সেই বান্ধবীর যে কথাটা আমি শুনতে শুরু করেছিলাম, সেটা দীর্ঘদিন ধরে শুনতে সেই ঘটনাটাই আমার জীবনে এসে কিন্তু ঘটলো। আর সেটা এমনভাবে ঘটলো, সেটাকে আর কোনো রকমভাবে সেই সমস্যা থেকে আমি উদ্ধার পেলাম না, সেই সমস্যাটা সমাধানও হলো না, সমস্যা থেকে উদ্ধারও হলো না, পেলাম না, কিন্তু সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, সেটা আমার একটা গা সওয়া হয়ে গেল, কাজেই সেখান থেকে আর কোনো কষ্ট পায় না। তো সেই কারণে আমিও ভাবি যে অন্য মানুষের কোনো সেরকম ধরনের কোনো কথা আমি দীর্ঘদিন ধরে একটানা শুনবো না। কিন্তু কি হয়, কিছু কিছু ক্ষেত্রে এমন এমন মানুষের এমন এমন ঘটনা সে হঠাৎ করে বলতে শুরু করে, সেটা না শুনে সরে আসাও যায় না, কারণ তার তো জীবনের কষ্টের কথা সে হয়তো কাউকে বলতে পারে না, তাই সে হয়তো আমার সঙ্গে বলছে, বা কেউ শোনে না তাই হয়তো আমার সঙ্গে বলছে, আমি একটু শুনি, সেটা হয়তো শুনলাম। এখন কি করি, এখন সেটা 1 দিন শুনি, 2 দিন শুনি, 3 দিনের দিন থেকে আর শুনি না, বা কথা অন্য লাইনে কথা নিয়ে যায়, যাতে তার সেই কথাটা বলে কষ্ট না হয়ে সে আমার সঙ্গে কথা বলে আনন্দ পায়, ভালো থাকে। তাই সেই কথাটা না শুনে তাকে ভালো লাগার কথা বলি, তা এই রকম করি। এবার আমার ক্ষেত্রেও তো সেটা হয়, আমার ক্ষেত্রে যে আমার কষ্টের কথাটা কেউ না শোনে, তাহলে আমার যেমন কষ্ট হবে, আমার যেমন ভালো লাগবে না, ঠিক সেরকম তাদেরও ভালো লাগে না, এটা ভেবেই হয়তো শুনি। কিছু ক্ষেত্রে শোনা উচিত, তবে একটানা শোনাটা উচিত না, এটা কখনোই শোনা উচিত না। একটানা কোনো কথা শুনতে গেলে কিন্তু তোমার জীবনে দীর্ঘদিন ধরে যদি তুমি কোনো কিছু শুনে যাও, খারাপ হোক আর ভালো হোক, বা করে যাও, বলে যাও, তাহলে সেটা খারাপ যদি শোনো তাহলে খারাপ ঘটবে, যদি ভালো শোনো তাহলে ভালোই ঘটবেই। তুমি যদি দীর্ঘদিন ধরে শোনো যে ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে, ও ফার্স্ট হচ্ছে, ও প্রথম হচ্ছে, ও খুব ভালো পড়াশোনা, অমুক তমুক হ্যান, এরকম দীর্ঘদিন ধরে তুমি শোনো, শুনতে তুমিও পড়াশোনা করছো, দেখো করতে করতে তুমি প্রথম না হলেও দ্বিতীয় হবে,
বা ফেল না করলেও তুমি হয়তো ফেল করার মতন পরিস্থিতি তোমার, কিন্তু তুমি সেখানে ভালো রেজাল্ট করে পাশ করে যাবে। এই ঘটনাগুলো মানে হয়তো আমি বলছি, তোমাদের শুনতে হয়তো খারাপ লাগছে, মনে হচ্ছে কি পাগলের মতো বকছে, ভাট বকছে, উল্টোপাল্টা কথা বলছে, এগুলো আবার হয় নাকি। কিন্তু এগুলো তোমরা বিশ্বাস করে দেখো, আমি খারাপ কথা বলছি না, কোনো একটা ভালো কিছু তোমরা বিশ্বাস করে করে যাও, দেখো আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, কোনো দিন না কোনো দিন তোমার জীবনে সেই ভালো ঘটনাটা ঘটবেই, এটা শিওর। এটা আমার কথা না, বড় বড় বিরাট বিরাট জ্ঞানীগুণী ব্যক্তিদের কথা, যেগুলো আমি শুনে বুঝে পড়ে মানে বহু এগুলো মানে পড়েছি শুনেছি, সেই থেকেই আমি সেগুলো তোমাদের সামনে বলছি আর কি। তোমরা মানে এটা বিশ্বাস যদি না হয় তোমরা কাজটা করে দেখতে পারো, মানে সেই কাজটা কোনো একটা ভালো কিছু যদি মিথ্যেও হয়, সেটা ধরো তোমার মনে হচ্ছে যে তুমি তোমার মেয়েকে খুব ভালো স্কুলে পড়াবে, কিন্তু সেখান থেকে তুমি ভালো স্কুলে পড়াতে পারছো না, মানে খুব ভালো একটা নামকরা স্কুলে পড়ানোর ইচ্ছে, কিন্তু সেই ধরনের রেজাল্ট করছে না বা সেই স্কুলে পড়াতে পারছো না, কিন্তু এটা বারবার তুমি মনের মধ্যে রিপিট করে যাও যে আমার মেয়ে খুব ভালো স্কুলে পড়ছে, আমার মেয়ে খুব ভালো স্কুলে পড়ছে, আমার মেয়ে খুব ভালো স্কুলে পড়ছে। এমনকি কারোর সঙ্গে ভালো জিনিসটা মিথ্যে কথাও তুমি বলতে পারো, সবার সঙ্গে তুমি সবার সঙ্গে ভালো মানে ভালো কথাটাই মিথ্যে কথা বলো। একদিন না একদিন দেখবে তোমার মেয়ে হয়তো মাধ্যমিক পর্যন্ত না হলেও এইচএসে গিয়ে একটা ভালো স্কুলেই ভর্তি হলো, হয়তো সেই নাম করা স্কুলটাতে না হোক, কিন্তু ভালো স্কুলে ঠিক ভর্তি হতে পেরেছে। এটা মানে খুব সত্য ঘটনা। এটা হয়তো বিশ্বাস হয় না মানুষের, হবে না, কিন্তু আমি নিজের জীবনের ক্ষেত্রে অনেক এরকম ঘটনা দেখেছি যেগুলো ঘটেছে আমার জীবনে, সেই কারণে আমি হয়তো এগুলো বলছি। এই যে আমি আর একটা কথাও বলছি, যে যেমন ধরো এই যে আমি আজকে একটা তুচ্ছ মানুষ, একদম অতি সাধারণ মানুষ, তাই আমার এই কথাগুলো খাটবে না। আমি যদি প্রথম দিন বলে মানে অনেক আগেই বলেছি কথাটা, আমি যদি একটা ভালো কথা বলিও, কিন্তু সেটা খাটবে না আমার কথাটা। কিন্তু এখনই একজন বড় জ্ঞানীগুণী মানুষ এসে সেই কথাটা বললে, ওই একই কথা সেম কথা বলবে, তখন সেই কথাটা কিন্তু ঠিক গুরুত্ব পাবে, কিন্তু আমি বললে সেই কথাটা গুরুত্ব পাবে না। আমি হয়তো অনেক দিন থেকে কথাটা জানি, ঘটনাটা জানি, সেই ব্যাপারটা বুঝি, কিন্তু আমি যদি বলতে যাই তাহলে সেটা কোনো জায়গায় স্থান পাবে না। সেই কারণে জেনেও বলি না। আবার এমন এমন ক্ষেত্র আছে যেখানে সে যদি আমাকে উল্টে বলে এটাতে এটা হয়, তখন সেটাকে জেনেও তার সামনে বলা যাবে না যে আমি জানি এটা। কিছু কিছু ক্ষেত্রে সে কষ্ট পাবে বলে বলি না, মানে বলি না বা বলতেও হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে নিজের জ্ঞান জাহির করার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে তারা হয়তো বিশ্বাস করবে না, ভাববে যে আমার শুনেই বলছে, অথচ বলছে আমি আগে থেকে জানি, এরকম ভেবে নেবে। কেউ বিদ্রুপ করবে, কেউ ভাববে বেশি জ্ঞান দিচ্ছে, আমি বললাম তাই আমার কাছে শুনে বলল, আগে জানতো না। আবার যদি আগে বলি তাহলে সে তো হ্যাঁ এসব ফালতু কথা, এসব ফালতু কথা, এরকম অনেক কথা বলে দেখেছি। সবাই আমাকে ওরকম ধরে এগুলো ফালতু কথা, এগুলো আবার হয় নাকি, এরকম বলেছে। কিন্তু সেই কথাই যখন আবার পরে ভালো কারো মানুষ কোনো মানুষের কাছে তারা শুনেছে, তখন সেই কথাটাই তাদের কাছে মানে সেই কথাটা তাদের কাছে স্থান পেয়েছে, গুরুত্ব পেয়েছে, ঠিক হয়েছে যে এটা ঠিক কথা। কিন্তু আমার ক্ষেত্রে ঘটেনি, মানে আমি বললে সেটা ঘটবে না। তার ঠিক সেই রকম এই ঘটনাটাও তাই। এই যে কথাগুলো আমি আজকে বললাম, যে ভালো কথাও যদি দীর্ঘদিন ধরে শুনতে থাকো, কেউ মিথ্যেও যদি ভালো কথা বলে যাও, তাও কিন্তু সেটা একদিন না একদিন ঠিক হবে। হয়তো আজ হলো না, কাল হলো না, 1 বছর হলো না, 2 বছর হলো না, 5 বছর পরেও হবে, এটা হবেই। আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছেলে যাদবপুরে বিটেকটা করবে, কিন্তু অনেক দিন থেকে চান্স পাচ্ছিল না। কিন্তু আমি মনে মনে সবসময় বলতাম যাদবপুরে বিটেক করছে, যাদবপুরে বিটেক করছে, এটা আমি সবসময় মনে মনে বলতাম। তারপরে একবার চেষ্টাও করলো, কিন্তু ভর্তি হয়েও সেটা পারলো না আর কি, পড়তে পারলো না। কিন্তু যে আমি মনে 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 ভেবেও ছিলাম, বহু ইচ্ছে ছিল, কিন্তু তারপরে ঠিক ও কিন্তু সেই যাদবপুর থেকেই বিটেক করলো। তা এই যে একটা দীর্ঘদিন ধরে ইচ্ছে মনে মনে বলে যাওয়া, মনে মনে ভেবে যাওয়া, এটা ব্রেন নিয়ে নেয়, তখন সেই কাজটা আস্তে আস্তে ধীরে 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 সেদিকে এগোতে থাকে। তা ও ধৈর্য ধরেছিল, আমিও ভাবছিলাম জোর দিয়ে, সব কিছু মিলে ঘটনাটা ঘটেছে। তো এরকম ব্যাপার অনেক কিছু, এরকম ছোটোখাটো বহু জিনিস, এরকম আমার জীবনে বহু ঘটনা ঘটেছে। সেটাই মানে বিরাট। আজকে আমি হয়তো এখানে কখনোই থাকতে পারতাম না। একটা সেই করিমপুরে মানে আমার বিয়ে হয়েছিল, বহরমপুরে বাপের বাড়ি, করিমপুরে বিয়ে হয়েছিল। আমার সে জায়গাও ছিল না, সে পরিস্থিতিও ছিল না যে আমি সেখান থেকে এখানে আসবো। অনেকেই বলেছিল শহরে থাকতে গেলে সেখানকার যোগ্যতা দরকার, একটা নির্দিষ্ট যোগ্যতা না থাকলে শহরে বাস করা যায় না, এরকম কথা আমি অনেক শুনেছি, ভেতর ভেতর কষ্ট পেয়েছি। কিন্তু মনের ভেতরে সেই জেদ ছিল যে যদি থাকতে হয়, মানে বাড়িঘর নিজে নিতে হয়,
মানে শহরেই নেব। এমনকি জোর দিয়ে এটাও বলেছিলাম যে আমি কলকাতাতেই মানে থাকবো, আমি কলকাতাতেই থাকবো। সেই জন্য আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করেছি, কিন্তু মানে নিয়ে ফেলিনি, কিছু করে ফেলিনি। কিন্তু দেখো এই যে ভাবতে 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 তারা যখন আমাকে বলেছে যে একটা যোগ্যতা থাকা দরকার, তখন আমি তাদের বলেছিলাম যে এ বাস করছে সেও কি তার যোগ্যতায়, ও বাস করছে সে কি তার যোগ্যতায়, এরকম কথা আমি তাকে বলেছিলাম। তখন হয়তো আমি নিজের অজান্তেই কথাটা বলেছিলাম যে আমি কলকাতাতেই বাস করব, এরকম অজান্তে বলেছিলাম। কিন্তু ভেতর 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 ওই যে একটা আশা, চিন্তা, এই চিন্তাটা মাথায় ছিল যে আমি কলকাতাতে বাস করব। এই চিন্তাটা মাথায় থাকতে থাকতে দেখো ঠিক আমি জীবনের প্রথমে না হোক শেষে এসে কিন্তু আমি এখানেই বাস করছি। তো এই রকমই বলছি যে ভালো কোনো চিন্তাধারা যদি দীর্ঘদিন ধরে মাথার মধ্যে থাকে, আর এইটা আমার মাথায় ঢুকেছে তো প্রথম থেকেই, কিন্তু বিয়ের পর থেকেই, সেই জন্য আমি মানে চেপেছিলাম। তারপরে করিমপুরে থাকতে আমি অনেকে মুখে শুনেছি, মানে বলেছে আমাকে অনেকেই যে শহরে বাস করবে, শহরে বাস করবে, শহরে বাস করতে গেলে তার যোগ্যতা থাকা দরকার, যোগ্যতা ছাড়া শহরে বাস করা যায় না। এখন তো দেখছি অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ যারা আরও অজগ্রামে বাস করছে, এখন সেটা চোখে দেখছি। কিন্তু কিছু বলবো না, ঈশ্বর যেটা চেয়েছেন সেটাই হয়েছে, তিনি না চাইলে এটা কখনোই হতো না, তার চাওয়াতেই সব কিছু। আর আমার ইচ্ছা শক্তি এত দূর টেনে নিয়ে এসেছে, আর চেষ্টাটাও তার কাছে অনেকটাই বড়। চেষ্টা, ইচ্ছা শক্তি আর তার ইচ্ছা, এই তিনটে একসঙ্গে না থাকলে কখনোই কোনো কিছুই হয় না, কোনো কিছুতেই এগোনো যায় না। আর তার সঙ্গে ভাগ্যটা তো অনেকটা ম্যাটার করে, ভাগ্যটা তো অবশ্যই দরকার, ভাগ্যে না থাকলেও আবার অনেক কিছু হয় না। অনেক চেষ্টা করেও অনেক কাজ কিন্তু ভাগ্যে না থাকলে অন্যদিকে ধুয়ে মুছে চলে যায়। যাদের ধরো প্রচুর মানে চারিদিকে সব কিছু ভালো হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে, কিন্তু সেই ভালোটা নিশ্চয়ই ভাগ্যে তাদের আছে বা ঈশ্বর চেয়েছেন, সেই কারণেই নিশ্চয়ই তারা ভালো কোনো কর্ম করেছে, সেই ভালো কর্মের ফল ঈশ্বর চেয়েছেন যে না এরা এতটাই ভালো কাজ করেছে, তাদের জন্য এই ভালোটা দেয়া দরকার, তাই তিনি তাদেরকে ভালো দেন। আর যাদের দেয়া দরকার নেই তাদেরকে দেন না, হয়তো সেই পরিমাণ কর্ম করেন তাই তাদেরকে সেই পরিমাণ ভালো জায়গাটা দেয় না। আবার কখনো কখনো ক্ষেত্রে পরীক্ষাও করেন। তো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হয় মানুষের জীবন। তা আমার জীবনটা এখন ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়েই চলছে। বলবো না যে খারাপ চলছে, সেটা কখনোই বলবো না, যথেষ্ট ভালো চলছে। এত ভালো মানে আমি কখনো ভাবিনি যে এত ভালো থাকবে আমার জীবনটা, মানে এতটা ভালো হবে শেষ জীবনে এসে, এটা আমি কখনো ভাবিনি। যথেষ্ট ভালো আছি। হ্যাঁ, কিছু কোনো সময় তো আর্থিক সমস্যা আসবেই, কিন্তু সেটা ক্ষণিকের জন্যে, হয়তো এখন আছে কিছুদিন পর কেটে যাবে, এটা সামান্য কিছু দিনের জন্যে। সব গুছিয়ে ফেলেছি, এ দেখো আলনাটাও গুছিয়ে ফেললাম, পুরোটা গুছিয়ে ফেললাম, এতটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে গোছানোটা। এদিকে গুছিয়ে ফেলেছি, এদিকে বিছানা গোছানো কমপ্লিট, এই যে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই তো চেয়ারটা আছেই, এটা এখনও মানে তোলা হয়নি আর কি। তো এরপর বাইরেটা দেখে আসি কোথায় কি গুছালাম। এই যে ঘরও গুছিয়ে ফেললাম পুরো, যেমন গোছানো থাকে তেমন। আর এখানে কিছু জিনিস আছে, আঠাটা দেখছো, এগুলো আমাদের ঠাকুরের সিংহাসনের জন্য আছে, ওগুলো পরে বলছি। আর এই যে কিচেনটা ক্লিন করে নিলাম, একদম পুরো ক্লিন হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলো মাসির জন্য আছে, মাসি আসবে এসে করবে। আর এখানে গামছাটা সরিয়ে রাখবো, আর ওই বাসনগুলো একবারে গুছাবো যখন বাসন মাজা হয়ে যাবে। আর এখানে আমাদের আজকে রান্না কি হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে হয়েছে মুগের ডাল, এটা মুগের ডাল হয়েছে অনেক দিন পর, আমাদের তো মুসুরির ডালই হয়, আজকে মুগের ডাল হয়েছে। আর এটা টমেটোর চাটনি, অনেক দিন পর চাটনি করলো, আমি বললাম একটু আমারই খেতে ইচ্ছে হলো। আর এটা উচ্ছে ভাজা হয়েছে চাকা চাকা করে। আর এখানে হচ্ছে আলু ভাজা, এটা জিরি করে কাটা। আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, এই দেখো। আর এটা তো মুগের ডাল দেখালাম। আর এখানে আছে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি। রাতে রুটি খাই তো এই তরকারিটা লেগে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আজ আর কিছু না। এরপর স্নান পুজো এইগুলো সারবো, তো এগুলো এই ব্লগে দিতে পারবো কিনা জানি না।
যেরকম পারবো সেরকম দেব। এগুলো এখানে নিয়ে এসে গুছিয়ে রেখেছি, টেবিলে খাই, টেবিল থেকে নিয়ে এসে এখানে রাখা থাকে। তাহলে দেখো, দেখলে সকাল থেকে পর 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 যা যা কাজ করলাম সেগুলো প্রত্যেকটা দেখলে এখনো বহু বাকি থাকে। মানে একদিনে সব করে ওঠা যায় না, যে প্রতিদিন যদি আমি ভাবি যে প্রত্যেকটা কাজ করব সেটা কখনোই সম্ভব হয় না। ওই কিছুটা 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 করে করতে হয়। আর এখন সামনে একটুখানি পুজো দেবো বললাম, দোল পূর্ণিমার আগের দিন বৃহস্পতিবারে। তো সেই পুজোর জন্য টুকটুক টুকটুক করে গোছানো চলছে, কিন্তু কিছুই গুছিয়ে উঠতে পারছি না। মনে হচ্ছে যে গোছাচ্ছি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তবুও এইভাবেই চলুক। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনটা একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।